জাফরান ইমিগ্রেশনের লাইভ করার উদ্দেশ্য থাকে। সেই সাথে আরও আমরা চেষ্টা করি যে ইউএসসিআইএস থেকে নতুন যে ইমিগ্রেশন বিষয়ের রেগুলেশনস, মেমোজ, লজ যেগুলো আসে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য, সো দ্যাট আপনারা আপ টু ডেট থাকেন। তো আজকে আপনারা যেমনটা দেখেছেন যে আমাদের হেডলাইন যেটা আছে এটা হলো যে আমেরিকার যে নাগরিকত্ব যে আবেদন, এই আবেদনে একটা ব্যাপক পরিবর্তন আসছে আগামী মাসে। সো আজকে মূলত এটা নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে থাকবে জাফলয়ের নিয়মিত আপডেটস থাকবে, সেই সাথে থাকবে অন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সো প্রথমে আমরা শুরু করছি আজকের মূল বিষয় বা হেডলাইন দিয়ে, যে নাগরিকত্ব বিষয়ের যে পরিবর্তন। সো এখনও যারা আসছেন আমাদের এই লাইভটি দেখবেন, এটা জাফলন ইমিগ্রেশনের ওয়ার্ল্ডেন 679 ওয়ার্ল্ডেন এভিনিউ থেকে আমরা বলছি। সো আপনারা সবাই দেখেছেন আগামী মাসের 20 তারিখ, দ্যাট মিনস 20শে অক্টোবর, নাগরিকত্ব আইনে N-400 এই আইনের যে ইমিগ্রেশনের যে নাগরিকত্বের আবেদন, এই আবেদনে একটা ব্যাপক পরিবর্তন আসবে। এই পরিবর্তনের প্রথম যে পরিবর্তন সেটি হলো যে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা জানেন পরীক্ষা সম্বন্ধে, সিভিক্স টেক্সট যেটাকে বলে, এখানে মূলত 100টা প্রশ্ন থাকে এবং সেখান থেকে প্রশ্ন করা হয় এবং তার মধ্যে যতদূর আমি জানি 10টা প্রশ্ন করা হয়, 6টি সঠিক উত্তর দিলেই তিনি সিভিক্স টেস্টে পাস বলে গণ্য হন। বাট নতুন যে আগামী মাস থেকে যেটা আসবে 20শে অক্টোবর, তখন থেকে প্রশ্ন হবে টোটাল 128টি এবং এই 128টি প্রশ্নের মধ্যে টোটাল 20টি প্রশ্ন করা হবে এবং এই 20টির মধ্যে ন্যূনতম 12টি প্রশ্ন আপনাকে সঠিক উত্তর দিতে হবে। সো আগে যেখানে ছিল 100টি প্রশ্ন থেকে 6টি সঠিক উত্তর, সেখানে এখন 128টি থেকে 12টি সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। সো এই একটা পরিবর্তন এসেছে। এর সাথে আরেকটা পরিবর্তন তারা স্পষ্ট করেনি, তারা বলেছে যে ভেটিং সিস্টেম আগের চাইতে অনেক বেশি স্ট্রিক্ট হবে, সো দ্যাট তারা কমিউনিটিতে কম্প্যাটিবল পার্সনদেরকে খুঁজে বের করতে পারে। এবং সেই সাথে অনেক আগের একটা নিয়ম ছিল, এটাকে বলা হয় নেইবারহুড ইনভেস্টিগেশন। সো এই বর্তমান 20শে অক্টোবর থেকে আবারও ইউএসসিআইএস যে আবেদনগুলো পাবে নাগরিকত্ব, সেই ক্ষেত্রে তারা যে এলাকায় থাকে তার যে নেইবারহুড, সেই ইনভেস্টিগেশনের বিষয়টি আবার নতুন করে ফেরত আসবে। 4 নম্বর যে বড় পরিবর্তনটা আসছে সেটা হলো এই যে এতদিন আপনারা সবাই জানেন যে নাগরিকত্বের আবেদন করলে তাদের কোনো ধরনের ব্যাড রিমার্কস আছে কিনা, অ্যারেস্ট আছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো অফেন্স বা ক্রাইমের অভিযোগ আছে কিনা, এই বিষয়গুলো দেখা হতো। এখন নতুন যে মেমোটা আসছে বা যে নতুন যে এক্সিকিউটিভ অর্ডার যেটা যোগ করা হয়েছে, ইউএসসিএস এখন থেকে আপনাদের মোরাল যে কন্ট্রিবিউশন, গুড মোরাল কন্ট্রিবিউশন, সেটাকে তারা দেখবে যে হোয়াট ইউ হ্যাভ। আপনি ভোট দেন, আপনি সমাজের জন্য কাজ করেছেন কিনা, আপনি সবসময় জব করেছেন কিনা, আপনি ট্যাক্স ফাইল করেছেন কিনা, আপনি বিভিন্ন রাষ্ট্রীয় সামাজিক যে বিষয়গুলো ছিল সেখানে আপনার অবদান আছে কিনা, আপনার সন্তান স্কুলে যায় কিনা, বিভিন্ন বিষয় কিন্তু এখানে আসবে। সো এই ছিল মোটামুটি পরিবর্তন। এখানে অনেকেই যারা ইতিমধ্যে আমাদেরকে ফোন করে জানতে চেয়েছেন যে নাগরিকত্ব আবেদনে যে পরিবর্তন আসবে সেগুলো কোন ধরনের ভোগান্তির কারণ হতে পারে। এক্ষেত্রে বলি যে আগে যেমন একটা মোটামুটি মুখস্থ করে, যেটা আপনারা অনেকেই করতেন, মুখস্থ করে পরীক্ষা দিয়ে আমরা দেখেছি অনেকেই পাশ করেছেন, কিন্তু নতুন যে 28টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আমরা কম্পেয়ার করে দেখেছি আগের যে 100টা প্রশ্ন তার চাইতে এই নতুন যে 28টি প্রশ্ন ঢোকানো হয়েছে বা অ্যাড করা হয়েছে, এটা গুণগতভাবে অনেক বেশি এমন যে আপনার ইংলিশ সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সঠিক সেভাবে দিতে নাও পারতে পারেন। এই বিষয়টি কিন্তু পরিধানযোগ্য। এছাড়া আপনারা অনেকেই জানেন যারা আমেরিকাতে 20 বছর বা তার বেশি দিন ধরে আছেন এবং যাদের বয়স 65+, আই মিন সিনিয়র সিটিজেন্স, তাদের ক্ষেত্রে কিন্তু আগে সিভিক টেস্টের একটা খুব বড় ধরনের একটা ছাড় ছিল, এখন কিন্তু সেটা থাকবে না। তাদের ক্ষেত্রে 10টি প্রশ্ন করা হবে এবং 6টিতে সঠিক জবাব তাদেরকে দিতে হবে। দ্যাট মিনস এন্ড অফ দ্য ডে দুটো মিলিয়ে দেখা যাচ্ছে যে নাগরিকত্ব আগের চাইতে অনেক বেশি কঠিন করা হচ্ছে। এবং যেটা একটু আগে বলেছি প্রথমে যে তারা যে ভেটিংটা করবে সেটা অনেক বেশি রেস্ট্রিক্টেড হচ্ছে। সো আপনি আদতেও আমেরিকার সিটিজেন হওয়ার মতো কিনা, কারণ তারা বলতেছে যে যারা এই দেশে এলিয়েন বা ইমিগ্রেন্টস, তাদের ক্ষেত্রে সবচেয়ে সেক্রেট যে পথ পাওয়া, সেক্রেট যে সিটিজেনশিপ, সেটা হলো আমেরিকান সিটিজেনশিপ। তো সেটা পাওয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সাবধানতা, কশাস তারা এখানে প্রয়োগ করবে। সো এটা নিয়ে যদি আমাদের লাইভের পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি খুশি হব উত্তর দিতে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের বিষয়।
এই বিষয়টি নিয়ে যদিও খুব ব্যাপকভাবে অনেকে আলোচনা করছেন, আমাদের অনেকগুলো আমরা ফোন পেয়েছি, কিন্তু এই বিষয়টা যেটা হলো H1B এর নতুন যে ফি ইম্পোজ করা হয়েছে এটা নিয়ে, এটা মূলত বাংলাদেশিদের জন্য খুব বেশি একটা বড় ধরনের খবর বলে আমরা বিশ্বাস করি না বা আমরা মনে করি না। তার কারণটা প্রথমে ব্যাখ্যা করে নিই যে H1Bতে আমেরিকাতে প্রতি বছর 65,000 সরাসরি লটারি থেকে এবং 20,000 যারা এই দেশে উচ্চতর ডিগ্রি বা শিক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য। সো এই 85,000 ভিসা দেওয়া হয় আমেরিকাতে। এর মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা, যে বাংলাদেশ থেকে সর্বসাকুল্যে 120 থেকে 130 জন H1B ভিসাতে প্রতি বছর আমেরিকাতে আসার সুযোগ পান, যেটার পরিমাণ হলো টোটাল ভিসার 0.2%, মানে এটা 1%ও না, 5%ও নাথিং, 0.2%। সেখানে ইন্ডিয়ান যারা আছেন তাদের পরিমাণটা 72%, যারা চায় না তাদের পরিমাণটা 11%। ইভেন নেপাল, খুব ছোট একটা দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আপনারা জানেন, সেখান থেকেও 0.5% মানুষ H1Bতে আসে, বাংলাদেশ থেকে আসে মাত্র 0.2%। তো সেখানে যে নতুন আইনটা করা হয়েছে, করা হয়েছে যে এখন থেকে কোনো কোম্পানি, ইউএস এমপ্লয়ার যে কোম্পানি, তারা যদি H1Bতে কাউকে আনতে চায়, নতুন যে H1B গুলো তারা করবে, তাদের প্রত্যেকটা, এগেনস্ট পার অ্যাপ্লিক্যান্ট তাদেরকে 100,000 মানে $1,00,000 ফি জমা দিতে হবে, এবং এটা যতবার রিনিউ করবে ততবার জমা দিতে হবে নতুন যখন আসবে তাদের ক্ষেত্রে। সো এই বিষয়টি তেমন আমি মনে করি না যে আমাদের বাংলাদেশ কমিউনিটিতে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে এটাতে, কারণ বাংলাদেশের যে পরিমাণ আসেন খুবই পরিমাণটা কম, এবং এই বাজারটা, যে H1B এর যে ম্যাটারটা, এটা টোটালি ইন্ডিয়ানসরা তারা এটাকে কন্ট্রোল করে, সুপারভাইজ করে, তাদের ওখান থেকে মানুষ আসে, তারা এগুলোতে মেনটেন করে, আমি বলবো। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে, রেগুলার যে ইমিগ্রেশন, আমি গতদিন আপনাদেরকে বলেছি আমাদের লাইভে এসে যে এখন থেকে ইমিগ্রেশন যে আবেদনগুলো আপনারা করবেন, সে আবেদনগুলো পুরোপুরি সঠিক হতে হবে। কারণ গত অগাস্ট মাসের 13 তারিখে একটা নতুন মেমো এসেছে। এই মেমোতে বলা হয়েছে যে এখন থেকে USCIS আপনাদেরকে কোনো ধরনের সতর্কতা ছাড়া, RFE দেওয়া ছাড়া, নোটিশ অফ ইন্টেন্ডিং টু ডিনাই ছাড়া আপনাদেরকে আপনাদের যে কোনো আবেদন ডিনাই করতে পারবে, খারিজ করতে পারবে। সো এই বিষয়টাকে মাথায় রেখে আমি অনুরোধ করব যে যারাই আবেদন করবেন, যে কোনো ইমিগ্রেশন আবেদন করবেন, হয়তো অনেক সহজ একটা আবেদন আপনারা মনে করছেন, অতীতে হয়তো করেছেন 2 বছর আগে, 1 বছর আগে, ইভেন 6 মাস আগেও করেছেন, তাদেরকেও বলবো সতর্কতা অবলম্বনের জন্য। এই কারণে যে ছোটখাটো ভুলের জন্য আপনার পুরো আবেদনটি রিজেক্ট হতে পারে। আপনারা সবাই জানেন যে আমেরিকাতে যতগুলো ইমিগ্রেশন প্রসেস আছে, এর মধ্যে সবচাইতে দ্রুত, কুইক এবং অথেন্টিক যেটাকে বলা হয় যে IR1, সেটা হলো স্পাউসের জন্য আবেদন। দ্যাট মিনস হাজব্যান্ড যদি ওয়াইফের জন্য করে, অথবা ওয়াইফ যদি হাজব্যান্ডের জন্য করে, দ্যাট ইজ দ্য দ্য মোস্ট ইন এ সেন্স মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন প্রসেস। তো সেক্ষেত্রে যেটা ছিল আগে, যে আমেরিকাতে যারা আমেরিকাতে বৈধভাবে এসেছেন যে কোনো ভিসা করে, বাট সামহাও তারা এখানে থাকতে চাচ্ছেন, ইমিগ্রেশনের চেষ্টা করছেন, বা ইন দ্য মিন টাইম তাদের এই স্ট্যাটাসটা পার হয়ে গেছে, তারা কিন্তু, আমরা যেমন নিজেরা করেছি, প্রায় 8-9 বছর পরে বা 10 বছর পরে উনি আমেরিকান সিটিজেন বিয়ে করেছেন, করে উনি সিটিজেন বা উনি গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন। এই বিষয়টা আর আগের মতো এতটা সহজ এখন হবে না। এখন তারা এই বিয়ের ব্যাপারটাকে, যেহেতু আপনারা অলরেডি শুনেছেন যে ম্যারিজ ফ্রড, এইটার একটা সেগমেন্ট নিয়ে আপনার USCIS একটা আলাদা একটা টিম করে, একটা সেকশন করে তারা কিন্তু এটা কাজ করছে, এবং ICE, FBI এখানে খুব প্রচুরভাবে ইনভলভ। যে আমেরিকাতে সবচেয়ে বেশি যে ট্রান্সমিট হয় নাগরিকত্ব, সেটা কিন্তু হয় থ্রু ম্যারিজ। সো সেই ক্ষেত্রে এই ম্যারিজগুলো কতটুকু অথেন্টিক এবং এটা বোনাফাইডি ম্যারিজ কিনা, এই বিষয়টা কিন্তু তারা আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি ভেটিং করছে, স্ক্রুটিনি করছে। তো সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে কোনো কারণে আপনি আমেরিকান সিটিজেন বিয়ে করেছেন, আপনি স্ট্যাটাসলেস অবস্থায় ছিলেন, আপনি হয়তো কোনো কারণে আপনার ভিতরে মামলা আছে, বা আপনি আবেদনটা করেছেন, এখন যেহেতু ইন্টিগ্রেট করা, সরাসরি USCIS এর যে কোনো আবেদন করলে, যে কোনো নাম্বার পড়লে সেটা সরাসরি ICE থেকে আপডেট হচ্ছে। সেখানে এইটা আপডেট হওয়ার পরে যদি ICE কোনো কারণে দেখে যে এই আবেদনটা ফ্রিভোলাস, এই আবেদনটা কনকক্টেড বা ফেক, তারা কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারবে। অ্যারেস্ট করে দে ক্যান ডিপোর্ট ইউ। আপনি তখন বলতে পারবেন না যে না, আমার তো স্পাউস আবেদন করে রেখেছে, লাইক I-130 সাথে 485 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, দ্যাট উইল নট সেফ।
ইউ টু নট টু বি সেন্ট টু বাংলাদেশ অর ইউর ওন কান্ট্রি। সো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এর সাথে আপনারা আবেদনের জন্য আপনারা ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেখানেও আপনি যে কোনো বিপদের মধ্যে পড়তে পারেন। ইভেন ইন্টারভিউ যদি ফেল করেন কোনো কারণে, আপনি বেরোয় আসতেছেন, ইউ 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 কুড হ্যাভ বিন অ্যারেস্ট ফ্রম দেয়ার টু। সো এই বিষয়গুলো আপনাদেরকে খুব জরুরিভাবে মনে রাখতে হবে যারা এই ধরনের করবেন, যে আউট অফ স্ট্যাটাসে যারা বিয়ে করে চাচ্ছেন যে গ্রিন কার্ড করার জন্য। এরপরে আমরা অ্যাসাইলাম নিয়ে আর কিছু কথা বলবো, বেশ আজকে বেশি সময় নিব না। আবারও ধন্যবাদ যারা আমাদেরকে দেখছেন, আমাদের লাইভে যারা সংযুক্ত হয়েছে বা যারা পরে দেখবেন। অ্যাসাইলামের ক্ষেত্রে নতুন যে এটা নতুন, এটা আগে থেকেই ছিল, এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যে যারা বিশেষ করে যারা ডিফেন্সিভ অ্যাসাইলাম ফাইল করবেন, দ্যাট মিনস যারা উইদাউট ইন্সপেকশন বা কোনো ধরনের বৈধতা ছাড়া বর্ডার দিয়ে রেখে এসেছেন এবং ডিফেন্সিভ অ্যাসাইলাম ফাইল করেছেন, তাদের ক্ষেত্রে তাদের সমস্ত ডকুমেন্ট, দ্যাট মিনস অ্যাসাইলাম পিটিশন, statement, affidavit, supporting evidences, witness, medical reports, news documents, country report, articles, everything আপনারা উইদিন 60 days ফাইল করে দেবেন। আদারওয়াইজ এখন যেটা হয়েছে যে কোর্ট পর্যন্ত না যে ক্লার্ক যদি দেখে যে আপনার মামলাতে আপনার অ্যাসাইলাম পিটিশনের মধ্যে পুরো মেরিটের জিনিসগুলো নাই, দে ক্যান রিফিউজ ইউর কেস অ্যান্ড দে ক্যান টেক ইউ ইন দ্য রিমুভাল অর পাস অ্যান অর্ডার ফর ডিপোর্টেশন। বিকজ আপনারা যারা ডিফেন্সিভ অ্যাসাইলাম করেন তাদের কিন্তু অলরেডি তারা ডিপোর্টেশনের অর্ডার, রিমুভালের থেকে সেই রিমুভালের এগেনস্টেই কিন্তু অ্যাসাইলামটা করা হচ্ছে, সেক্ষেত্রে তারা সরাসরি আপনার রিমুভাল নিতে পারবে। সো বি কেয়ারফুল, যারা এই ধরনের অ্যাসাইলামগুলো করেছেন তারা সবসময় চেষ্টা করবেন আপ টু ডেট ডকুমেন্টস সাবমিট ইন দ্য কোর্ট। এর সাথে যারা কানাডা থেকে আমেরিকা এসেছেন তাদের ক্ষেত্রে এটা আগেও আপনারা জানেন যে একটা সেফ থার্ড কান্ট্রি একটা এগ্রিমেন্ট ছিল আমেরিকার সাথে কানাডা, এখন সেইটাকে ছাপিয়ে ফার্স্ট সেফ কান্ট্রি বলে আমেরিকা ট্রাম্প একটা নতুন যে নীতি দিয়েছেন, যে আপনাকে তারা চেষ্টা করবে যে আপনি থার্ড সেফ কান্ট্রি এবং ফার্স্ট কান্ট্রি বোথ থিংস উইল বি অ্যাপ্লিকেবল টু কানাডিয়ান পিপল যারা কানাডা থেকে বাংলাদেশে, বাংলাদেশি পিপল যারা কানাডা থেকে আমেরিকাতে এসেছেন তাদের ক্ষেত্রে। সো তাদেরকে অনুরোধ করবো এই ধরনের যারা আছেন, যারা মেক্সিকো বর্ডার দিয়ে নয় বরং কানাডা বর্ডার দিয়ে এসেছেন, তারা অতি সত্বর তাদের সমস্ত কেস ডকুমেন্ট, স্টেটমেন্ট, কেন তারা কানাডায় না করে আমেরিকাতে অ্যাসাইলাম করছেন, এইটার একটা যুক্তিসঙ্গত রিজন দিয়ে আপনারা আপনাদের ডকুমেন্ট আপ টু ডেট করে অবশ্যই কোর্টে ফাইল করবেন, সাবমিট করবেন। অনেকে আমাদের প্রশ্ন করেছেন যে আমি যদি সিটিজেন হই আমি কতদিন আমার নিজ দেশে বা বাংলাদেশে থাকতে পারবো। সেক্ষেত্রে আগেও আমি উত্তরটা দিয়েছি, আপনারা এনি অ্যামাউন্ট অফ ডেজ, মান্থস অর ইয়ার্স আপনারা বাইরে থাকতে পারবেন, আপনাদের জন্য কোনো ধরনের বাধা নেই, আপনারা যে কোনো দিন এখানে থাকতে পারবেন। আর আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে নাগরিকত্ব আইন যেটা পরিবর্তন আসছে নাগরিকত্ব প্রসেসে, আপনাদের অনুরোধ করব যে ডেটটা ভালো করে শুনে রাখুন। 20 অক্টোবর বা তারপরে যে আবেদনগুলো করা হবে কেবলমাত্র সেই আবেদনগুলোর ক্ষেত্রেই, সেই N-400 ক্ষেত্রে কিন্তু নতুন যে বিধিবিধান আসছে সেটা প্রযোজ্য হবে। সো আজকে হলো সেপ্টেম্বরের 25 তারিখ, 25 সেপ্টেম্বর, সেক্ষেত্রে আগামী 25 দিনের মধ্যে যারা N-400 ফাইল করবেন তারা কিন্তু আগের আইনেই আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবেন। সেহেতু আমি অনুরোধ করবো যে যারা এখনো ভাবছেন বা যারা সামহাউ এলিজিবল টু ফাইল দ্য N-400, 5 বছর বা 3 বছর যে রুলসেই হোক না কেন, আপনারা শুধু দিন নষ্ট না করে ফাইল করবেন। নট নেসেসারি যে আপনারা জাপলতেই ফাইল করবেন, ইউ ক্যান গো এনিহোয়ার, বাট শুধু সময় নষ্ট করবেন না, এগুলো ফাইল করার চেষ্টা করবেন। সো অনেকগুলো পরিবর্তনের সাথে আবারও বলছি যে এই মুহূর্তে আমাদের কাছে যে পাওয়া খবর অনুযায়ী স্টুডেন্ট ভিসা যারা করছেন তাদের জন্য কোনো পরিবর্তন নাই, বরং আমরা শুনেছি যে স্টুডেন্ট ভিসা আগের চেয়ে একটু বেড়েছে বা বেশি মাত্রায় অ্যাপ্রুভাল হচ্ছে, এই একটা। আর যারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, আর আমি E2 ভিসা নিয়ে কাজ করি, E2 ভিসা অ্যাজ ইট ইজ আগের মতো আছে। আর একটা ছোট্ট ভুল আমি আপনাদেরকে ভেঙে দিই, অনেকেই যারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে গোল্ডেন ভিসা চালু করেছে 5 মিলিয়ন, এটা EB-5 কে রিপ্লেসমেন্ট করেছে কিনা, এটা অনেকে আমাদের প্রশ্ন করেছেন, আসলে কথাটা ঠিক না। EB-5 যে ভিসাটার ক্যাটাগরি 8 or 10.5 যে 1.5 মিলিয়ন যেটা থাকবে, এটা আগের মতোই বহাল আছে। উনি নতুন করে একটা গোল্ডেন ভিসা দিয়েছেন। সো EB-5 অ্যাজ ইট ইজ কন্টিনিউ, অ্যাজ ইট ইজ ইন এক্সিস্ট। আর সবশেষে আসার কথা এটাই
যে পারিবারিক ইমিগ্রেশন নিয়ে, আই মিন ফ্যামিলি ইমিগ্রেশন I-130, যে the path like immediate relative, spouse, children and siblings, এদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের জানা মতে কোনো পরিবর্তন আসেনি। সো আজকে আমার বক্তব্য শেষ করে আরেকটা বিষয় বলতে চাই, যে আমরা শুনছি যে H-1B এর মতো EB-3 নিয়েও কোনো ধরনের কমপ্লায়েন্স নতুন করে আসতে পারে। এটা জাস্ট আমরা শুনেছি, এখনো আসেনি। সো যারা EB-3 করতে চান তারাও শুধু শুধু দিন নষ্ট না করে নতুন আইনে, নতুন রেগুলেশনসে না পড়ে বর্তমান আইনে করুন, তাতে হয়তো আপনারা কিছু হলেও লাভবান হবেন। আজকের মতো আমরা এখানে শেষ করব। ধন্যবাদ বাফেলো বাংলা রনি ভাইকে, উনি সময় দিয়েছেন, আমাদের এই বক্তব্য সম্মানিত বাফেলোবাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সেই সাথে সারা দেশবাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আর রনি ভাই, কোনো প্রশ্ন ছিল আজকে? না, আজকে এখানে আসলে আজকের সময়টা একটু জাস্ট আমরা নামাজের পরে শুরু করেছি। ওয়ান্স এগেন ধন্যবাদ। আমি MM নুরুজ্জামান, জাফলং ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।